জামাতকেই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বুকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামাতের সাথে আসলে ভালো ভাষায় ডিল করা যায়। যদি ইমান বাঁচাতে চাও তাহলে জামাত ছাড়। জামাতের থেকে বড় জালিম আর কেউ না। আমরা বলি না সবার আগে বাংলাদেশ, জামাত বলছে সবার আগে পাকিস্তান। বিএনপির দয়ায় বাংলাদেশে জামাত রাজনীতি করছে। জামাতের বিরুদ্ধে লড়াই এটা একটা আন্দোলন এবং ইনসাফের আন্দোলন। এটা একটা অন্ধ ভণ্ডদের দল। আমির হামজা লুচ্চা বদমাইশ আলেম থেকে জালেমে পরিণত। নুরুল হক নূর যদি বিকাশে ভিক্ষা না করতো, তুই খালিকুজ্জামান আজকের বাংলাদেশে তোর পয়দাই হইতো না। আমির হামজারা এমপি হওয়ার কারণে এমপিদের মর্যাদা হানি হয়েছে। জামাত করে ইমান ধরে রাখা যায় না। রাশেদ ভাই, প্রথমত হচ্ছে আপনাকে আমরা এখন কোন পরিচয়ে ডাকবো? গণ অধিকার পরিষদের রাশেদ খান নাকি বিএনপি নেতা রাশেদ খান? যেহেতু ভোট এবং জোটের ইস্যুতে আমরা দেখেছি যে আপনি বিএনপিতে যোগদান করেছেন। আমি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির সাথে সম্পৃক্ত। আমি বিএনপিতে যোগদান করেছি আনুষ্ঠানিকভাবে, সুতরাং এখন আমাকে বিএনপি পরিচয়ে আপনি আমাকে ডাকতে পারেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে। তো বিএনপি ইতিমধ্যে তাদের যে শাসন সেটা কিন্তু 100 দিন তারা পার করেছে। বিএনপির এই 100 দিনের শাসনকে কিভাবে মূল্যায়ন করছেন? বিএনপি তো দেশকে জনগণকে শাসন করছে না। বিএনপিকে এদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। বিএনপি দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব এখনো পর্যন্ত বিএনপি যথাযথভাবে পালন করছে। দায়িত্ব পালন করতে গেলে কিছু ভুল ভ্রান্তি হয়। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, আমাদের কিছু ভুল হবে। কিন্তু সেই ভুলগুলো শুধরিয়ে আমরা নিই কি না সেটি বড় বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদেই বলেছেন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নয় এবং আমরা ছাড়া আপনারাও পরিপূর্ণ নয়। তার মানে কি, তিনি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চাচ্ছেন। কিন্তু দুঃখ লাগে আমাদের যারা অপোজিশনে আছে, বিশেষ করে জামাতের আমির, তিনি প্রায়ই হুমকি দিচ্ছেন। তার একটি বক্তব্য দেখলাম, তিনি বলছেন বিএনপিকে আর খুব বেশি সুযোগ দেওয়া যাবে না। আরে জামাত সুযোগ দেওয়ার কে? জামাতকেই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বুকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতকে সাথে রেখে রাজনীতি করার সুযোগ দিয়েছে। সেখানে জামাত হুমকি দেয় বিএনপিকে আর খুব বেশি সুযোগ দেওয়া যাবে না। বিএনপি দেশের জনগণকে সম্পৃক্ত করে গণমানুষের রাজনীতি করে। বিএনপি জামাতের দয়ায় বাংলাদেশে রাজনীতি করছে না, বরং বিএনপির দয়ায় বাংলাদেশে জামাত রাজনীতি করছে। জামাত তো আসলে অকৃতজ্ঞদের দল, তারা আসলে কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। মানে এই দলটি আসলে এমন মুনাফিকি, তাদের অতীতের আচরণ দেখেন 71 থেকে শুরু হয়েছে। তারা এদেশের স্বাধীনতা চায়নি। যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা কিভাবে এদেশের মানচিত্রকে রক্ষা করবে? এটা কি রাষ্ট্রযন্ত্র বোঝে না? এটা কি এদেশের জনগণ বোঝে না? তাদের হৃদয়ে পাকিস্তান। তারা যদি কখনো মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যেতে পারে, তারা সেই অখণ্ড পাকিস্তান আবার গঠন করবে। দেখেন, এই বাংলাদেশকে বাংলাদেশ নামে ডাকতে তাদের লজ্জা হয়, খুব কষ্ট করে ডাক। আমি জামাতের আমিরের কয়েকটা বক্তব্য শুনেছি। তিনি বলেছেন এইটা ছিল পূর্ব পাকিস্তান, মানে আমাদের এই বাংলাদেশকে তিনি বাংলাদেশ নামে ডাকতে যে কষ্ট পান, তার খুব কষ্ট হয়, এইটাই তার প্রমাণ। তিনি বলছেন যে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে। জামাতের আমিরটা একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, মানে আওয়ামী স্টাইলে তিনি এখন জামাতকে পরিচালনা করছেন। আওয়ামী লীগের মতন দেখেন তাদের এই নানান অপকর্ম এখন সামনে আসতেছে। তড়িঘড়ি করে বড় হতে যে তাদের নানান অপকর্ম কুকর্ম সেটা এখন জাতির সামনে ডে বাই ডে দৃশ্যমান হচ্ছে। নিশ্চয় আপনি দেখেছেন যে কুমিল্লার একজন শিবিরের নেতা, তিনি অবশ্যই কেন্দ্রীয় নেতাও বটে, তিনি একজন নারীকে কিভাবে আসলে বিধবা নারীকে প্রলোভন দেখিয়ে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে। মানে এই হচ্ছে শিবিরের রাজনীতি। এরপরে ওই নারীকে বিয়ে করবে না, এই জন্য সে আত্মগোপনে চলে গেছে। এরপরে দেখলাম যে শিবিরের বিশাল মিছিল, এই সরকার নাকি আওয়ামী লীগ সরকারের মতন গুম শুরু করেছে, গুমের সংস্কৃতি আবার বিএনপি সরকার চালু করেছে। এ ধরনের বক্তব্য আমরা দেখলাম। তার মানে কি? তার মানে এই দেশ সুন্দরভাবে বিএনপির দ্বারা পরিচালিত হোক তারা সেটি চায় না। তারা বলছে যে 96-তে যেমনি ভাবে আমরা আন্দোলন করেছি, ঠিক একইভাবে বিএনপির বিরুদ্ধে আবার জনগণ আন্দোলন করবে। মানে কি? মানে 96-তে আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করেছেন, আবারও কি শেখ হাসিনাকে সাথে নিয়ে জামাতের আমির আন্দোলন করতে চায়, জামাত আন্দোলন করতে চায়? সেই প্রশ্ন আমি রাখছি। অন্যথায় 96-র হুমকি কেন দেন? এটা তো 96 সাল না, এখন তো 2026 সাল চলছে, তাই না? সুতরাং সেই হুমকি ধামকি আপনারা কেন দিচ্ছেন? আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় পরিচালিত হোক, বাংলাদেশ এগিয়ে যাক। এটা আসলে এই স্বাধীনতা বিরোধী শক্তি, এই মানচিত্র বিরোধী শক্তি, এই সার্বভৌমত্ব বিরোধী শক্তি তারা আসলে চায় না। তাদের হৃদয়ে পাকিস্তান। আমরা যেমনি ভাবে বলি না যে সবার আগে বাংলাদেশ, আর জামাত বলছে সবার আগে পাকিস্তান। মুখে বলছে না, কিন্তু অন্তরে এটা বিশ্বাস করে। এই জন্য বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, বাংলাদেশ মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বর বুকে দাঁড়াতে না পারে, এই জন্য যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা দরকার এই স্বাধীনতা বিরোধী শক্তি সেই চক্রান্ত করছে। দেখেন না নির্বাচনের আগে তারা কতগুলো জরিপ তৈরি করলো,
মানে এমন একটা হাইপ তৈরি করলো যে ক্ষমতায় জামাতে আসবে। অনলাইনের প্রত্যেকটা জরিপে জামাত ক্ষমতায় চলে গিয়েছিল, সরকার গঠন করে ফেলেছিল। মানে তারা একটা হাইপ তৈরি করলো। হাইপটা কিরকম, যে জামাতই ক্ষমতায় যাবে, বিকল্প কেউ নাই। আর বিএনপি কে মানুষ তো মানে ভোটই দিবে না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে তিনি যেভাবে জামাতের ওই কুচক্রী মহলের ষড়যন্ত্র সেটাকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। তিনি কয়েকটি জনসভায় নিশ্চয়ই খেয়াল করবেন, সেখানে তিনি মানে একজন হাজীকে ডেকেছিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আপনি বলেন যে কোন দল বা ব্যক্তি কাউকে জান্নাত বা জাহান্নামে পাঠাতে পারে? কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে সেটা তো আমাদের আল্লাহ নির্ধারণ করবে। কিন্তু যদি আপনারা কোরআনকে বিশ্বাস করেন, যদি কোরআনের শাসন চান, যদি আপনারা পরকালে ভালো থাকতে চান, তাহলে আপনারা জামাতকে ভোট দেন। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। এমনকি জামাতের বিভিন্ন এমপি প্রার্থীরা তারা বলেছে যে বিড়িতে সুখ টান দিতে দিতে নাকি মানে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর জামাতের রাজনীতি করে, আল্লাহ নাকি তাকে মাফ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। এইভাবে মানুষকে তারা বিভ্রান্ত করেছে। ভোটের আগে বস্তা বস্তা টাকা নিয়ে গিয়ে তারা বিতরণ করেছে। এই টাকা তাদের কাছে জান্নাতের টিকিট। মানে এইভাবে জামাত রাজনীতি করেছে। জামাত ইসলাম আর প্রকৃত ইসলাম একসাথে যায় না। জামাত প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে। এই জামাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হ্যাঁ, জামাত অন্যান্য মধ্যপন্থী দলের মতো যদি রাজনীতি করতে চায় করুক, নামের সাথে ইসলাম রাখবেন আর শিরক করবেন, সেটা তো ভাই কোনোভাবে গ্রহণযোগ্য না। নিশ্চয় আপনি দেখবেন যে কিভাবে শিবিরের একজন নেতা তিনি কি হয়েছেন, তিনি এখন হয়েছেন আপনার বুদ্ধিজীবী। তিনি কি ধরনের কথাবার্তা বলেছেন, তিনি তার একটি অ্যানালাইসিসে ওই শিবিরের নেতা জিসান যে অপকর্ম করেছে সেটাকে জায়েজ করতে গিয়ে এই জামাতের একজন বুদ্ধিজীবী, তার নাম সুলাইমান, আমি সূর্য সেন হলের ছাত্র ছিলাম, তিনিও ওই হলে থাকতেন। সেই সময় তিনি শিবির করতেন, এটা আমরা জানতাম না। পরবর্তীতে আমরা জেনেছি, তার বিভিন্ন অ্যানালাইসিস আমরা দেখেছি। তিনি বলছেন যে একটা সময় সাহাবায়ে কেরাম প্রেম করত, নবীরাও প্রেম করত, ভাল লাগতো, পরে বলতো তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও। নাউজিবিল্লাহ। শিবিরের নেতার বক্তব্য দেখেন। আর এক শিবিরের নেতার অপকর্মকে জায়েজ করার জন্য নবী রাসূলকে টেনে আনছে। কোথায় এটি আপনি কোথায় শুনেছেন যে অন্যের স্ত্রীকে এইভাবে ভালো লাগলে বলতো তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও? অর্থাৎ বর্তমানে শিবির এবং জামাতের রাজনীতি হলো এইভাবে ইসলামের নাম ভাঙিয়ে মুনাফিকি করা, প্রতারণা করা, শিরক করা। বর্তমানে জামাত ইসলাম শিরক করছে। সুতরাং এই জামাতের সাথে ইসলাম যায় না। এই ইসলাম শব্দ তাদেরকে বাদ দিতে হবে। আমি মনে করি এই জন্য একটা আন্দোলন হওয়া দরকার যে জামাতের সাথে ইসলাম শব্দ থাকতে পারে না। আমাদের যারা প্রকৃত আলেম উলামা, যারা কওমি অঙ্গনের যারা আলেমগণ রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন, আমি তাদের প্রতি আহ্বান করব, যেভাবে এই জামাত ইসলামের নাম নিয়ে আজকে ইসলামকে দুর্বল করছে, ক্ষতিগ্রস্ত করছে, আপনারা যদি জামাতের ব্যাপারে সোচ্চার এবং সতর্ক না হন তাহলে দেশের মানুষ বিভ্রান্ত হবে। দেখেন নাই এই যে জাতীয় নির্বাচনে বিভ্রান্ত হয়ে জামাতকে অনেকে ভোট দিয়েছে না? জামাত এইবার মানে প্রধান অপোজিশন হয়েছে। দুঃখজনক না? জামাত এইবার তার স্মরণকালের সব থেকে বেশি ভোট পেয়েছে জান্নাতের লোভ দেখিয়ে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। তালিম করে করে খিচুড়ি বা বিরিয়ানি খাওয়ায় তাদেরকে বুঝিয়েছে যে জামাতে ভোট দিলে পরকালে ভালো থাকা যাবে। আরে ইসলাম তো আপনারা মানেন না, আপনারা তো শিরক করতেছেন। যারা মধ্যপন্থী, হ্যাঁ, তারা দেখবেন যে এই পার্থিব রাজনীতিটা করে। তারা কিন্তু কথায় কথায় ইসলামকে টেনে এনে অপব্যাখ্যা করা, জান্নাত জাহান্নামের কথা বলা, পরকালের কথা বলা, এগুলো করে না। সুতরাং তারা শিরক করছে না। যারা বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতি করছে তারা কোনো শিরক করছে না, শিরক করছে জামাত ইসলাম। সুতরাং এই জামাতের ব্যাপারে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত। আমি এই জন্যই সবসময় বলছি যে বর্তমানে জামাতের থেকে বড় জালিম আর কেউ নাই। যারা ইসলামকে নিয়ে এইভাবে মুনাফিকি করে, ইসলামকে বিক্রি করে, তারা জালিম না তো কি? আমি দেখেন সেই আওয়ামী জালিমদের দ্বারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে যেভাবে এই জামাত এবং শিবিরের জালিমদের দ্বারা আমরা ফেসবুকে আমরা এক প্রকার সাইবার অ্যাটাকের শিকার হচ্ছি, এটা আমার কাছে বেশি আঘাত মনে হচ্ছে। মানে তারা কথা বলতে দিতে চায় না। এর কারণটা কি? কারণ হলো জামাত এবং শিবিরের যে অপকর্ম, সেই অপকর্ম তো আমরা মানুষের সামনে তুলে ধরছি। তাদের যে মিথ্যা ন্যারেটিভ, সেটা সত্য ন্যারেটিভের মাধ্যমে আমরা মানুষের সামনে হাজির করছি। এখন এর মধ্য দিয়ে মূলত জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই জন্য তারা আমাদেরকে গালিগালাজ করে ওয়াজ মাহফিলে আমাদেরকে তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, যাতে করে আমরা আর কথা না বলি। আর জামাত এবং শিবির যাতে তার অপকর্ম সবসময় করতেই পারে। কিন্তু আমরা এই জামাত এবং শিবিরের বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছি, যতক্ষণ না পর্যন্ত তাদের মুনাফিকি রাজনীতি তারা বন্ধ করছে এবং জাতির সামনে তওবা করছে, আমাদের এই আন্দোলন চলবেই। জামাতের বিরুদ্ধে লড়াই এটা একটা আন্দোলন এবং ইনসাফের আন্দোলন। কারণ
আপনি আমার ইসলামকে ডিল করতে গিয়ে ইসলামকেই বিতর্কিত করছেন। মানুষ মনে করছে ইসলাম কি তাহলে কি এরকমই? তারা তো বলছে যে আমরা সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। কত বড় মুনাফিক! আবার বিদেশিদের সাথে মিটিং করে বলছে আমরা কোথায় বলেছি যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব? এটা মুনাফিকি দল না? এদেরকে আপনি কিভাবে বলবেন যারা আসলে প্রকৃত মানে ভালো মানুষের দল? কিভাবে বলবেন? এই জন্য আমি এর আগে অনেকগুলো বক্তব্য বলেছি যে যারা জামাত করে তারা আসলে কতটুকু তাদের ঈমান রক্ষা করতে পারছে সেটি নিয়ে এখন প্রশ্ন এসেছে। যদি ঈমান বাঁচাতে চাও তাহলে জামাত ছাড়ো, আর যদি ঈমান হারাতে চাও জামাত করো, আমার আপত্তি নাই। কিন্তু জামাত করে ঈমান ধরে রাখা যায় না। জামাত যে রাজনীতিটা করতেছে ঈমান ধরে রাখা যায় না, সরাসরি আপনাকে শিরক করতে বাধ্য করছে। আপনি একদিকে বলছেন যে আপনি শরিয়া আইন চান, অন্যদিকে বিদেশিদের সাথে মিটিং করে বলছেন আপনি শরিয়া আইন চান না। তার মানে কি এটা মুনাফিকি না? ইসলামকে নিয়ে মুনাফিকি না? তো এই মুনাফিকি রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই কঠোর হতে হবে। রাশেদ ভাই, বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা কেমন দেখছেন? বিরোধী দল হিসেবে আমি জামাতকে 100-র মধ্যে 10 দেব। এর বেশি তারা পাওয়ার আসলে উপযোগী দল না। আমি বিরোধী দল হিসেবে তাদের খুব বেশি ভালো ভূমিকা আমি লক্ষ্য করছি না। আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনি যখন কথা বলেন বা যারাই হচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে নিয়ে হচ্ছে বিভিন্ন পেজ এবং আইডি থেকে বিভিন্ন ভাবে হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে এআই দিয়ে বিভিন্ন ছবি বানানো হয়। তো এই কাজটা কারা করে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে বট বাহিনী কারা? আর এই বট বাহিনীর কাজ মূলত কি কি আর কি? বট বাহিনী মূলত কি কাজে ব্যবহৃত হয় সেটা? জামাত ইসলাম কোনো রাজনীতি করার উপযোগী দল না। এটা একটা অন্ধ ভণ্ডদের দল, এবং এই ভণ্ডরা সব এক জায়গায় এসেছে এই জামাত নামক দলের ছায়াতলে। কিছু থাকতে পারে ভালো মানুষ যারা বিভ্রান্ত হয়েছে, অন্যথায় এই শিবির নেতা জিসান সে যে ধর্ষণ করলো এইটাকে শিবিরের পক্ষ থেকে বিবৃতি দিল যে প্রেম ঘটিত কারণ। দেখেন, তারা ধর্ষণকে ধর্ষণ বলতে চায় না। একজন নারীকে বিয়ের প্রলোভনে এইভাবে একের পর এক তার শারীরিক নির্যাতন করেছে, সন্তান নষ্ট করেছে, এত হত্যা করেছে। ওই জিসান তো খুনি, ওই ধর্ষক জিসান তো খুনি, ওর তো ফাঁসি হওয়া উচিত। যেখানে শিবিরের পক্ষ থেকে দাবি করা দরকার ছিল যে আমরা তার ফাঁসি চাই। আমরা দেখেছি যে রামিসাকে যে সময় খুন করা হলো, ধর্ষণ করে হত্যা করা হলো, কতটা নির্মম ঘটনা। এরপরে জামাত ইসলাম এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করেছে। জামাত শিবিরের কর্মীরা সেখানে গিয়ে, যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছে, সেখানে গিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা অবস্থায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। তারা কতটা আসলে বানোয়ারদের দল হলে এইভাবে আর্টিফিশিয়াল ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে, যেখানে প্রধানমন্ত্রী সেই ভিকটিমের বাড়িতে ছুটে গিয়েছে। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যে ভিকটিমদেরকে গণভবনে আনা হতো, আর প্রধানমন্ত্রী সেই বাড়িতে ছুটে গিয়েছে। রামিসার বাবা বলছে যে আমি কল্পনা করতে পারি নাই আমার মাত্র এই 10,000 টাকার ভাড়া বাড়ি, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বাড়িতে আসবেন, এবং তিনি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখলেন। অথচ জামাতের আমির তিনি যখন অনেকদিন পরে দেখতে গেলেন, পরিবারের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন যে প্রধানমন্ত্রী নাকি বলে এসেছে যে 15 দিনের মধ্যে নাকি বিচার হবে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী একটা জনসভায় বলেছিলেন যে আমরা 30 দিনের মধ্যেই এই ঘটনার বিচার করব। এমন ভাবে মিথ্যাচার করছে যে মানুষ আস্থা রাখতেছে যে এ হয়তো যা বলছে সবই সত্য। একজন নারীর বক্তব্য শোনেন নাই? জামাতের আমিরকে বলছে যে নুরানি চেহারা জামাতের আমিরকে আমার ভাল লাগে, সাদা দাড়ি, সাদা ভ্রু, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, মনে হয় যে ফেরেশতা। প্রকৃতপক্ষে জামাতের আমির এই ফেরেশতার বা দরবেশের রূপ ধারণ করে সে মিথ্যাচার করছে। সে আওয়ামী লীগের নেতাদের থেকেও জামাতের আমির বর্তমানে বেশি মিথ্যাচার করছে। আর বট বাহিনীর যে প্রশ্ন আপনি তুললেন, বট বাহিনী মানে তো শিবির বাহিনী, বট বাহিনী মানে তো জামাতের বাহিনী, এরাই তো বট বাহিনী। এরা ছাড়া কারা? আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, আমার বক্তব্য ভালো না লাগলে বলেন যে ভালো লাগে নাই, বা আপনি পাল্টা আমার বিষয় আমার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু আপনি তো আমাকে ওয়াজ মাহফিলে আমাকে নিয়ে বক্তব্য দিতে পারেন না। আমির হামজা লুচ্ছা বদমাইশ, সে মানে রাশমিকা মান্দানি তার সৌন্দর্যের বর্ণনা করেন ওয়াজ মাহফিলে। তো এরকম মানে বেগানা নারীর দিকে সে তাকাই কেন? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গতকাল সেই প্রোগ্রামে আমিও ছিলাম, তিনি এই প্রশ্ন তুলেছেন যে রাশমিকা মান্দানি সুন্দরী নাকি অসুন্দরী, সেটা আপনি কেমনে দেখলেন? আপনি এই বেগানা নারীর দিকে কেন তাকান? আপনি তো একজন আলেম। আমির হামজা এখন আলেম থেকে জালেমে পরিণত হয়েছে। সে নারীদের নিয়ে মন্তব্য করে, সে আমাকে নিয়ে মন্তব্য করে। বাংলাদেশে যে আমির হামজারা রাজনীতি করছে আমাদের কারণে, সেই 18 সাল থেকে আমরা বাংলাদেশে সংগ্রাম করেছি, ন্যূনতম কৃতজ্ঞতা নাই। জামাত একটি অকৃতজ্ঞদের দল। তারা ভুলে গিয়েছে কিভাবে সেই রিমান্ডের নির্যাতনের আমরা শিকার হয়েছিলাম। নুরুল হক নূর ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। সেই আমরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, লাগাতার আমরা রাজপথে ছিলাম। আমরা যে সময় জেলে গিয়েছিলাম, জামাত তো মিছিল করে নাই। জামাত তো এখন বিরাট বিরাট সংস্কারের কথা বলে। যে সময় বাংলাদেশে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন পরিচালিত হয়েছে, এই সংস্কার
সংস্কারবাদীরা কোথায় ছিল? তারা কেন বলে নাই যে আমরা সংস্কার চাই, বাংলাদেশের এই যে সংস্কারের রূপরেখা? বিএনপি সহ আমরা তো ওই সময়, আমি গণ অধিকার পরিষদের সেক্রেটারি, আমরা তো 31 দফা দিয়েছিলাম, সংস্কারের দফা। জামাতের সেই দফা কই? মানে বিপ্লবের পরে এক একটা বিপ্লবী বের হয়েছে নাকি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিযোগী, তার আসনের প্রতিযোগী জামাতের একজন এমপি খালিদুজ্জামান, আপনি তাকে চিনতেন? আপনি তাকে অভ্যুত্থানের আগে চিনতেন? অবশ্যই চিনতেন না, কেউই চিনত না। তিনি ব্যাপক টাকা পয়সার মালিক হয়েছেন, এরপরে তিনি ফেসবুক আইডি পেজ খুললেন, বুস্ট করলেন, এখন তার লাখ লাখ ফলোয়ার, তিনি এখন বিরাট বিপ্লবী সেজেছেন। নুরুল হক নূরকে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে বিকাশে টাকা সে ভিক্ষা করে নুরুল হক নূর দল চালাইছে। আরে বেটা, নুরুল হক নূর যদি বিকাশে ভিক্ষা না করতো, তুই খালিকুজ্জামান আজকের বাংলাদেশে তোর পয়দাই হইতো না। তুই কই থেকে উদয় হয়েছিস বেটা? এত বড় বড় কথা বলস। নুরুল হক নূরের পশমের সমান যোগ্যতা তো তৈরি হয়েছে, তুই বিশাল বিশাল মানে এখন বিপ্লবী হইছস, তোর তো আমি কেউই চিনতো না। আজকে অন্য এইভাবে কথা আমার বলতে আসলে বিবেক বাধা দিচ্ছে, কিন্তু বলা লাগছে। দেখেন কি পোস্ট করেছে যে বিকাশে ভিক্ষা করে দল চালানো, অভিজ্ঞতা ছাড়া অনভিজ্ঞ ব্যক্তি যখন একটি দেশের মন্ত্রী পর্ষদে অধিষ্ঠিত হয়, তখন সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আকাশে কালো মেঘ সমাগত। কি বলে ও? নুরুল হক নূর সম্পর্কে জানে কিছু? মানুষ তো এখনো পর্যন্ত সঠিকভাবে ওর নামটাই জানে না, কই থেকে পয়দা হলো সেটাই জানে না। এখন বিশাল রাজনীতিবিদ, মাননীয় প্রধানমন্ত্রী আসনে নির্বাচন করেছেন, নিজেকে চিনাইতে হয় কিভাবে? যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এই হচ্ছে তার পরিচয়। ফেসবুকে দেখলাম যে অনেকে তার এনআইডি শেয়ার করছে, নাম তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তো যে বেটার পরিচয় এইভাবে দেয়া লাগে, সে আবার নুরুল হক নূরকে নিয়ে প্রশ্ন তোলে। দেখেন, এই বিকাশের টাকায় বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা 2018 সালে নেতৃত্ব দিয়েছি, আর আমাদের যারা জুনিয়র ভাই ব্রাদার ছিল, আমাদের সাথে যারা রাজনীতি করেছে, তারা 24 সালে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এবং তাদের সাথে আমাদের সমন্বয় ছিল, যোগাযোগ, সম্পর্ক, পরামর্শ। নুরুল হক নূর তো এই কারণে অ্যারেস্ট হয়েছিল। আর অ্যারেস্ট হওয়ার পরে কি নুরুল হক নূর থেমে গিয়েছিল? বাংলাদেশের ইতিহাসে নয়, শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না যে পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, হ্যান্ডকাপ পরা অবস্থায় এইভাবে হাত উঁচু করে বলছে শেখ হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। 2 আগস্ট এই ঘোষণা দিয়েছিল বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের ভাই। গণ অভ্যুত্থানের পরে একদিন গণ অধিকার পরিষদের অফিসে আসলো, এসে তিনি বলছেন নুরুল হক নূরকে, আমিও ছিলাম, ভাই আমার মেয়েরা কখনোই মাঠে নামে নাই, আমরা বিএনপি করি, আমার ভাই বিএনপির বড় নেতা, আমার মেয়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আপনার এই বক্তব্য শুনে সে বলল যে নূর ভাই রিমান্ডের নির্যাতনের শিকার হয়ে সে হাঁটতে পারছে না, তারপরেও সে এই কথা বলেছে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আর এইটাই তো ছিল দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা। হ্যাঁ, আমরা ওই দাবি করছি না, নুরুল হক নূর দাবি করে না, কিন্তু তার এই ভূমিকা, তার এই বক্তব্য ওই সময় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে সাহস জুগিয়েছিল। জামাত ইসলামের একজন নেতার এরকম বক্তব্য দেখান তো। জামাতের সেক্রেটারি জেনারেল, সেও তো অ্যারেস্ট হয়েছিল, আরো বড় বড় নেতারা অ্যারেস্ট হয়েছিল। দেখান, নুরুল হক নূরকে গুরু মেনেই আপনাদের উচিত রাজনীতি করা, অথচ সেই নুরুল হক নূরকে নিয়ে আপনারা বলেন যে বিকাশের টাকায় দল চালানো। আরে বেটা, বিকাশের টাকায় তুই কিসের টাকায় দল চালাস? তুরস্ক থেকে টাকা এনে ভিক্ষা করে, তাই না? তুই ভিক্ষা করিস না? মানে জামাতের সাথে আসলে ভালো ভাষায় ডিল করা যায় না, ওরা তো ভালো মানুষ না। যারা ভালো তাদের সাথে ভালোভাবে ডিল করতে হয়, কিন্তু যারা অমানুষ তাদের সাথে ওইভাবে ডিল করতে হয়, অন্যথায় তাদেরকে মানুষ বানানো যায় না। এই বেটা খালিদুজ্জামান, তাই তো নাম, সে শুনলাম যে তুরস্কে আসলে ফ্ল্যাট কিনেছে। আমি একটু তথ্য দিই আপনাকে। আমাকে আজকে একজন মানে বলা যায় যে মানে খুব ভালো মানের একজন সাংবাদিক, এবং তিনি শেখ হাসিনার সময় অনেকগুলো গবেষণামূলক তিনি প্রতিবেদন জাতির সামনে হাজির করেছে। তার তুরস্কে একটি মানে সে সম্ভবত ফ্ল্যাট কিনেছে, বিস্তারিত তথ্য আমার কাছে রয়েছে, আমি সেটা না বলি। এরা যে দেশের বাইরে এইভাবে সম্পদ কিনেছে, কিভাবে কিনলো? এই সম্পদের আসলে উৎসটা কি? টাকার উৎসটা কি? কিভাবে সম্ভব? জামাতে যে দল চালাচ্ছে তাদের টাকার উৎস কি? তুরস্ক থেকে নাকি কোটি কোটি টাকা আসতেছে, বৈধ পথে নাকি অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে নাকি লিগাল ওয়েতে? সেটা উচিত, বাংলাদেশ সরকারের উচিত হবে সেটা তদন্ত করে দেখা, কিভাবে জামাত ইসলাম আজকে দল চালাচ্ছে। আমরা দেখেছি এবং শুনেছি যে নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা জামাতের যারা এমপি প্রার্থী ছিল খরচ করেছে। মানে জামাত স্বপ্ন দেখেছিল যে এইবার তো ক্ষমতায় আসতেছি, যেখানে যা আছে সব খরচ করে ফেলাইতে হবে, মানে এবার এমপি হইতেই হবে, এমন একটা ভাব, সরকার গঠন করতে হবে। আর সরকার গঠন করলে তো টাকা আর টাকা। অন্য ব্যাংক নিয়ে আপনি কথা বলেন না, শুধু ইসলামী ব্যাংক নিয়ে কেন কথা বলেন? কারণ ইসলামী ব্যাংক হলো শিবিরের পুনর্বাসন কারখানা। শিবিরের লোকজনকে এখানে চাকরি দেন, আর তাদের আয়ের 5% কমিশন নেওয়া হয়। শিবির না করলে ইসলামী ব্যাংকে চাকরি হয় না, ইবনে সিনায় চাকরি হয় না। তার মানে কি? তার মানে জামাত ইসলাম একটা ফ্যাসিস্ট দল, নিজেদের কর্মীদের বাইরে তারা অন্য কাউকে চিন্তা করে না। অনেকে বলে যে জামাত ইসলাম এমন একটি দল, ভিক্ষুক যদি তার দলের না হয় তাও ভিক্ষা দেয়, মানে সাধারণ মানুষ তাদের কাছে নিরাপদ নয়। সুতরাং এই বাংলাদেশে যদি জামাত শিবির ক্ষমতায় আসে, 1 সপ্তাহের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করে দিন। বাংলাদেশে জামাত ইসলাম দল হিসেবে ফ্যাসিস্ট দল হলো জামাত ইসলাম। সুতরাং এই জামাতের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। জামাত নামক এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল যাতে বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, তাদের অপকর্মগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। তারা কিভাবে এই ফ্যাসিস্ট বিভিন্ন প্রতিষ্ঠান বানিয়েছে ফ্যাসিবাদের কারখানা গড়ে তোলার জন্য, এবং এই যে শিবির
এবং আরো সাধারণ মানুষকেও তারা কিন্তু নির্বাচনের আগে মগজ ধুলাই করেছিল। মানুষ এখন বুঝতেছে একের পর এক অপকর্ম বের হচ্ছে না, মানে আমার নবী রাসূলকে নিয়ে তারা কটূক্তি করছে। এখনো পর্যন্ত এটি নিয়ে জামাতের কোনো আফসোস নাই, বিবৃতি নাই, বক্তব্য নাই। জামাতের সব থেকে বড় আইনজীবী শিশির মনি রোজা এবং পূজাকে এক মনে করলো, তার বিষয়ে কোনো প্রতিবাদ নাই, বক্তব্য নাই। আমার এনসিপির ভাইদের প্রতি, বোনদের প্রতি খুব আক্ষেপ, দুঃখ লাগে যে আমার আল্লাহ রাসূলকে নিয়ে এই শিবিরের নেতা, এই শিবিরের বুদ্ধিজীবী তারা এইভাবে কথা বললো। এনসিপির নেতাদের কোনো বিবৃতি নাই। এই যে শিবিরের ধর্ষক জিসান ভ্রূণ হত্যা মানে কি, হত্যা করেছে, সে একজন খুনি, সে একজন ধর্ষক, তার বিষয়ে এনসিপির কোনো বিবৃতি নাই। অথচ সবসময় বিএনপিকে দোষারোপ করা। একসময় আমরা দেখেছি সবসময় জামাতকে দোষারোপ করেছে এনসিপি, এখন বিএনপিকে দোষারোপ করছে। কারণ ওই যে আসন বেশি দিচ্ছে, বিএনপি তো মাত্র 4টা আসন দিতে চেয়েছিল, এই জন্য তারা মানে ক্ষুব্ধ হয়ে জামাতের সাথে, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। যদিও এনসিপির আহ্বায়ক বলেছিল 71-এর দায় যাদের আছে অন্তত তাদের সাথে আমরা জোটে যাব না, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। তো জামাতের নেতৃত্ব মেনেই নাহিদ ইসলাম জোটে গিয়েছে। আক্ষেপ লাগে, নাহিদ ইসলাম তো পোস্টার বয়, এক দফার ঘোষক, তার প্রতি আমাদের শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ছিল। কিন্তু সেই তিনি যে সময় জামাতের সাথে হাত মিলান, খুব আক্ষেপ লাগে, দুঃখ লাগে। এবং জামাতের নেতারা, শিবিরের নেতারা এত অপকর্ম করার পরেও তিনি চোখে দেখেন না। আজকে নাহিদ ইসলাম জামাত প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে, জামাতের অপরাধ তার চোখের সামনে ভাসে না। এনসিপির নেতারা আজকে জামাতের অপরাধ দেখে না। জামাত ক্ষমতায় নাই, তারপরেও একের পর এক অপকর্ম করছে। ক্ষমতায় গেলে তারা কি করতে পারে বলেন আমাকে? ক্ষমতায় গেলে তারা কি করতে পারে? ক্ষমতায় গেলে তারা এখন দেশটাকে এমন ভাবে ধ্বংস করবে, এই দেশকে আর সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই জামাত এবং এনসিপির যে চক্রান্ত, এই চক্রান্তের ব্যাপারে আমাদের একতাবদ্ধ হতে হবে, দেশকে বাঁচাইতে হবে। দেশ জামাত এবং এনসিপির হাতে নিরাপদ নয়। 5ই আগস্ট একটি বিপ্লব ঘটেছে দেশে। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে, আর যে আশা নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেই আশা কতটুকু বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে? আজকে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার একটি পথ তৈরি হয়েছে জামাত এবং এনসিপির এই অপরাজনীতির কারণে। যেহেতু এনসিপি নতুন দল হিসেবে তারা আসলে 18 মাসে নিজেদেরকে গুছিয়ে নিতে পারে নাই, সরকারের সমস্ত সুযোগ সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ এনসিপি পেয়েছিল। 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার ছিল এনসিপির সরকার। সেই সময় আমরা দেখেছি যে হান্নান মাসুদরা থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে। সার্জিস আলম, হাসনাতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ডিসি নিয়োগ দিয়েছে অবৈধভাবে, তাদের এলাকায় তারা বেশি বেশি উন্নয়ন প্রকল্প নিয়ে গেছে। আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে এবং হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা না হয়ে তারা তাদের উপজেলায় প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে গেছে। এছাড়া জেলা পরিষদের তহবিল থেকে হাসনাত নিয়েছে 10 কোটি, আসিফ নিয়েছে 15 কোটি উন্নয়ন প্রকল্পের নামে। আমাদের একজন এমপি তাহের ভাই, তিনি বললেন যে আমি আমার এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় 120 কোটি টাকার উন্নয়ন প্রকল্প এনেছি। তার মানে কি? তার মানে উন্নয়ন প্রকল্পের নামে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত এবং এনসিপি লুটপাট করেছে এবং এই উন্নয়ন প্রকল্পের টাকায় তারা এমপি নির্বাচিত হয়েছে, ভোট করেছে। তারা ভোটের সময় বলেছে যে এই যে দেখেন কাজ আনছি, রাস্তা আনছি, ঘাট আনছি, বন্দর আনছি, আমাদেরকে ভোট দিন। আমি রাশেদ খান এগুলো বলতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি এইভাবে বৈষম্য করে, গণ অভ্যুত্থান থাকে, গণ অভ্যুত্থানকে তো নাই করে দিয়েছে এরা। এই হাসনাত, সার্জিস, আসিফরা গণ অভ্যুত্থানকে নাই করে দিয়েছে। যেমনি ভাবে আসিফ গণ অভ্যুত্থানের নেতা, একইভাবে আসিফ বৈষম্য সৃষ্টির নেতা, তাই না? আর হাসনাত, সার্জিস সম্পর্কে তো আমি আগেই বলেছি তারা ছিল আওয়ামী লীগের সাথে আপোষকামী নেতা। তারা 19 জুলাই আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করে নাই। তারা কি জুস খায়নি? ডিবি কার্যালয়ে তারা জুস খায়নি, পুকুর পাড়ে ঘরে নাই? বলুক তারা। নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন আমার এই সাক্ষাৎকারের পরে আসিফ মাহমুদকে একটা সাক্ষাৎকার নিয়ে, যে সময় আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম আর বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম তারা রুমের ভিতরে বন্দী, মার খাচ্ছিল, শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস পুকুর পাড়ে জুস খাচ্ছিল। এগুলো তো মিথ্যা ইতিহাস নয়। গণ অভ্যুত্থানের দুইটা দিক, একটা দিকে আসিফ নাহিদ, বাকের মজুমদার, আর একটা দিকে হাসনাত এবং সার্জিস। তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল। তারা এই যে একের পর এক হত্যা, রক্ত, এই রক্তের প্রতি হাসনাত এবং সার্জিস শ্রদ্ধাশীল ছিল না, বরং এইগুলোকে তারা অপরাধ মনে করছিল। আমি এনসিপির অনেকের সাথেই তো ঘনিষ্ঠ, ভাই ব্রাদার তো অনেকেই আছে, তারা এগুলো জানে, মাঝে মধ্যে আফসোস করে যে ঘটনা চক্রে হাসনাত এবং সার্জিস নায়ক হয়ে গেল আর আমরা এত ভূমিকা রাখলাম, আমরা এখন খলনায়ক। এনসিপিতে আমাদের কোনো অবস্থান নাই, এটাই সত্য। যারা প্রকৃত গণ অভ্যুত্থানের নায়ক, এনসিপিতে তারা কোণঠাসা। আর যারা ঘটনা চক্রে এনসিপিতে, মানে ঘটনা চক্রে গণ অভ্যুত্থানের নায়ক, তারা এনসিপিতে বিরাট বিরাট নেতা। তো দুঃখ লাগে যে আসলে এখনো পর্যন্ত
গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নাহিদের কাছ থেকে আমরা জানি নাই। যেমনি ভাবে সেই ৭১-এর ইতিহাস শেখ মুজিব কখনো বলে নাই বা শেখ মুজিবের খুব কাছের লোকজন বলে নাই, ঠিক একইভাবে ২৪-এর ইতিহাসকেও মলিন করা হয়েছে, ৭১-এর মতন কুক্ষিগত করা হয়েছে। এটা আমার কথা। এই কথা গণ অভ্যুত্থানের আরেকজন নায়ক আমাদের শহীদ উসমান হাদি তিনি বলে গেছেন যে এনসিপি ৩টা অপরাধ। প্রথম অপরাধ, আওয়ামী লীগ যেমনি ভাবে ৭১-কে কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। ২ নম্বর অপরাধ, এনসিপি দুর্নীতি করেছে। এনসিপি যে নেতার মানে মেজ ভাড়া দিতে পারতো না, খাইতে পারতো না, টিউশনি করে চলতো, সে এখন কোটি টাকার মালিক। এই কথা উসমান হাদির কথা। উসমান হাদি এনসিপি সম্পর্কে এরকম অসংখ্য মন্তব্য করেছে। ৩ নম্বরে বলেছিল এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করেছে। তো এই ৩টা অপরাধ এনসিপি করেছে। শহীদ উসমান হাদি তো আমাদের সবার কাছে গ্রহণযোগ্য। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে অনেকে বলে যে নাসিরউদ্দিন পান্ডা, অনেকে বলে, আমি বলতে চাই না, সেই নাসিরউদ্দিন পান্ডা সেটা সবসময় শহীদ উসমান হাদিকে বিক্রি করে রাজনীতি করে, তাই না? যেখানে যাবে উসমান হাদির নামে স্লোগান। তো যে সময় উসমান হাদি আপনার জীবিত ছিল, সেই সময় কয়দিন এনসিপির প্রোগ্রামে নিয়ে গিয়ে তাকে এইভাবে শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। বরং আমরা দেখেছি যে শহীদ উসমান হাদি এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে এনসিপির অনেকে তার বিরুদ্ধে পোস্ট করতো, তাই না? আজকে শহীদ উসমান হাদিকে এনসিপি বিক্রি করছে, তো বিক্রি করছেন ভালো কথা, তাই না? তাকে বিক্রি করছেন ভালো কথা। তাহলে আপনাদের যে ৩টা অপরাধ তিনি চিহ্নিত করে গেলেন, এগুলো মিথ্যা নাকি সত্য বলেন, জাতির সামনে বলেন যে উসমান হাদি যা বলে গিয়েছিল এনসিপি সম্পর্কে এটা মিথ্যা, বলেন এই কথা। অথবা বলেন যে শহীদ উসমান হাদি আমাদের সম্পর্কে যা বলেছিল সেটা সত্য, কিন্তু আমরা এখন ভালো হয়ে গিয়েছি। দুইটার তো একটা, তাই না? এনসিপির এই মুখোশগুলো যখন সামনে আনা হয় তখন মানুষ এনসিপি থেকে মুখ ফিরিয়ে নেয়। কয়দিন আগে না এনসিপির বসন্ত শুরু হলো, এখন এনসিপির গুটি বসন্ত চলছে। কারণ মানুষ আবার বুঝতে পেরেছে, কিরে আমরা তো ভুলে গিয়েছিলাম। বাংলাদেশের মানুষ তো অনেকটা ভুলে যায়। সামনে যখন আবার এই জিনিসগুলো আনা হয়েছে, এনসিপির নেতৃবৃন্দের দুর্নীতি, তারা যে অপকর্ম করেছিল, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, বন্দর কেলেঙ্কারি, আমাদের হান্নান মাসুদ ছোট ভাই, হ্যাঁ, তো সেই ছোট ভাই দেখলাম বন্দরের উপদেষ্টা হইলো। হান্নান মাসুদ নায়ক মাসুদ থেকে হয়ে গেল বন্দর মাসুদ। টকশোতে আমার নিয়ে বলে রাশেদ খান পচা মাল। আরে ভাই, গণ অভ্যুত্থানের নায়ক যে সময় পচে যায়, তার থেকে পচা মাল আর কেউ, মানে তার থেকে বড় পচা মাল আর কেউ হইতে পারে না, তাই না? তো যাই হোক, আমাদের ছোট ভাইরা ভালো করুক চাই। উসমান হাদি যে কথা বলে গিয়েছিল, সেই কথার ব্যাখ্যা, বিশ্লেষণ বা সত্য নাকি মিথ্যা, এই কথাগুলো জাতির সামনে উত্থাপন না করলে বাংলাদেশে এনসিপির রাজনীতি করা খুব কঠিন। বলতে হবে তাদেরকে যে শহীদ উসমান হাদি মিথ্যা ছিল, এনসিপি ছিল সত্য, এনসিপি এগুলো করে নাই। কিন্তু আপনারা উসমান হাদিকে ধারণ করছেন, আবার উসমান হাদি আপনাদের সম্পর্কে যা বলে গিয়েছিল সেটার কোনো বিশ্লেষণ দিচ্ছেন না। এটা কোন ধরনের পলিটিক্স? এইভাবে অস্পষ্টতা রেখে পলিটিক্স করা যায় না। এনসিপি উদীয়মান শক্তি হিসেবে বাংলাদেশে ভালো পলিটিক্স করুক, আমরা চাই। যদি এনসিপি বাংলাদেশে দাঁড়াইতে না পারে, এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ শূন্যতা কখনোই মানে এইভাবে থাকে না, গ্যাপ কখনো থাকে না। গ্যাপ কারণ না কারোর মাধ্যমে পূরণ হয়। যখন বাংলাদেশের মানুষ দেখবে যে প্রকৃত বিরোধী দল নাই বা আন্তর্জাতিক মহল দেখবে, তখন মানুষ বলবে যে আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত। তো এনসিপি সেই জায়গাটা আসলে নিতে পারছে না। জামাতের সাথে এই লেজ ধরে রেখে কখনো এনসিপি ক্ষমতায় যেতে পারবে না, প্রধান বিরোধী দল হতে পারবে না। সুতরাং এই জামাত থেকে এনসিপি কে আগে বিদায় নিতে হবে। যদি এনসিপি সেই কাজটা করতে পারে, সাহসী ভূমিকা রাখতে পারে, আমি তাদের জন্য আশীর্বাদ করব। প্রয়োজনে তাদের জন্য আমরা মানে পজিটিভ কথা বলবো যে হ্যাঁ, এনসিপি তারা অল্প বয়সে ভুল করেছে, এখন তারা ভুল শুধরে নিয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু জামাতকে আঁকড়ে রেখে আপনি বাংলাদেশ পুনর্গঠন করতে চাইবেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তাদের সাথে রেখে আপনি সার্বভৌমত্ব মানচিত্র রক্ষা করতে চাইবেন, হাও ফানি। এনসিপির এই সংস্কারের কথাগুলো শুনলে এখন আমার হাসি লাগে। আর জামাত তো সংস্কারের সাও তারা করবে না, কারণ তারা সংস্কার বোঝে না। জামাতের এমপিরা তো কতটুকু বাজেট বোঝে আমরা দেখলামই, 200 কোটি, 300 কোটি, 600 কোটি, 9000 নাকি 6000 কোটি, মানে কত টাকা বাজেট দিতে হবে সেটাও এই আমির হামজা লম্পট বদমাইশ সেটা বোঝে না। তো যাই হোক, এই সকল লোকজন জাতীয় সংসদে এমপি হয়েছে, তো এই জন্য আসলে যারা প্রকৃত জনগণের ভোটে এমপি হয়েছে তারাও অনেকটা মানুষের কাছে আসলে সম্মান পাচ্ছেন। আমির হামজারা এমপি হওয়ার কারণে আসলে এমপিদের মর্যাদা হানি হয়েছে। সুতরাং এই আমির হামজাদের মতন মানুষ তারা যদি মানে এই এমপিগিরি করে বেড়ায়, তাহলে মানুষ ওই এমপিদেরকে আর মূল্যায়ন করবে না। মূলত জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে বিএনপির যে স্ট্যান্ড, সেটিকে আপনি সমর্থন করেন কিনা? আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারেক রহমান তিনি কিন্তু রংপুরে গিয়ে বলেছেন যে গণভোটে হাতে ভোট দেওয়ার জন্য। কিন্তু এরপরে আমরা দেখেছি যে বিএনপি গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে অনেকটাই নিশ্চুপ ছিল। তো এখানে আপনি কি দ্বিচারিতা দেখছেন না অন্য কোনো কিছু? গণভোটের পক্ষে বিএনপির অবস্থান ইতিবাচক ছিল। বিএনপি ঐক্যমত কমিশনের আলোচনায় কিছু ভিন্ন মত দিয়েছে। এই ভিন্ন মত জামাতের ছিল, এনসিপি ছিল, গণ অধিকার পরিষদের ছিল, অন্যান্য দলের ছিল। কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার অবস্থান থেকে সরে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিল যে আমরা যতটুকু বিষয়ে ঐক্যমতে আসব, আর যতটুকু বিষয়ে আমরা ঐক্যমতে আসতে পারবো না, আমরা সব ওয়েবসাইটে দিয়ে দিব, জনগণ সিদ্ধান্ত নেবে। তো আপনি তো সেটি করতেন, এবং সেটি কিন্তু হয়েছিল। আমরা সেই
নোট অফ ডিসেন্ট সহ আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, তাই না? পরবর্তীতে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হলো, আমরা এরপরে দেখলাম যে স্বাক্ষরিত জুলাই সনদকে উল্টে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আর নাই। এরপরে হলো 4টা প্রশ্ন একটা উত্তর। ধোঁকাবাজি জুলাই জাতীয় সনদ নিয়ে ডক্টর মোদি ইউনুস করেছে, বিএনপি করে নাই। বিএনপি যা বলেছিল বিএনপি তাই করবে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিএনপি সংস্কার নিয়ে জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো প্রতারণা করবে না। প্রতারণা এনসিপি করবে, প্রতারণা জামাত করবে। যাদের নির্বাচনের আগে যারা আসলে বিএনপিকে চাঁদাবাজ আর সংস্কার বিরোধী ছাড়া আর কোনো বক্তব্য দিতে পারে নাই, মানুষ দেখেছে আরে ওদের তো কোনো ভিশন নাই, মিশন নাই, পরিকল্পনা নাই, কি ওদের ভোট দেবো? বিএনপিকে ক্ষমতায় আনতে হবে দেশ যদি আমরা চালাইতে চাই। এখন কি মাননীয় প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা বেড়েছে না? তিনি ক্ষমতায় যাওয়ার আগের তুলনায় ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি জনপ্রিয় হয়েছেন। অর্থাৎ যে সময় তিনি বিএনপির চেয়ারম্যান ছিলেন, এরপরে যে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আগের জনাব তারেক রহমানের তুলনায় বর্তমান তারেক রহমানের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা মানুষের কাছে অনেক বেশি। তিনি এখন সার্বজনীন নেতায় পরিণত হয়েছেন। তিনি অপোজিশনকে নিয়েও দেশ চালাইতে চাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে একজনকে দেখান যে অপোজিশনকে এইভাবে শ্রদ্ধা করে, তারপরে অপোজিশনের হয় না। বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে প্রধানমন্ত্রী তিনি দেশ চালাইতে পারছেন না। আরে বিএনপি যদি দেশ চালাইতে না পারে, জামাত তো কেমনে দেশ চালাবে? বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপি সাবেক মন্ত্রীরা ছিল, বিএনপি এই বাংলাদেশ গঠনে ভূমিকা রেখেছে। যেখানে বাংলাদেশের বিরোধিতার মধ্য দিয়ে জামাতের জন্ম, সেই বাংলাদেশ চালাবে জামাত? সম্ভবপর নয়। জুলাই জাতীয় সনদ ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে বাস্তবায়ন হবে, গণভোটের বাস্তবায়ন হবে। বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ, জামাতের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। সুতরাং এই সংস্কার এবং গণভোটের বাস্তবায়ন বিএনপি করবে। যেটা বিএনপি কমিটমেন্ট করেছে, যে জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেটা অক্ষরে অক্ষরে বিএনপি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। বাসুসের সাবেক সভাপতি তিনি গতকাল একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী এবং তকসজীবীরা তারা হচ্ছে এখন জুলাইকে অনেকটা নাই করে দিচ্ছে, এবং একটা সময় জুলাইকে নাই করে দিয়ে তারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। তো আপনার কি মনে হয়? দেখেন, আগামীতে হয়তো জামাত এবং আওয়ামী লীগ একসাথে বিএনপির বিরুদ্ধে অতীতের ন্যায় আন্দোলনে নামতে পারে, কিন্তু এই দেশের জনগণ বিএনপির সাথে আছে। এসব আন্দোলন দিয়ে বিএনপির পতন ঘটাবে, বিএনপিকে ব্যর্থ করবে, এটা আসলে জামাতের পক্ষে সম্ভবপর নয়। আর আওয়ামী লীগের পক্ষে তো সম্ভবই নয়, কারণ আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর তারা আরেকটি গণ অভ্যুত্থান করবে, এটা এত সস্তা, এত সহজ? গণ অভ্যুত্থান কি আসলে এত পাঞ্চে জিনিস? আজকে দেখেন গণ অভ্যুত্থানকে কিভাবে হালকা বানিয়েছে জামাত এবং এনসিপি। কথায় কথায় গণ অভ্যুত্থান হুমকি দেয়, মনে হচ্ছে গণ অভ্যুত্থান বিশাল সস্তা জিনিস, মামুর হাতের মোয়া, বললেই বুঝি মামা এসে দিয়ে যায়, তাই না? তো যাই হোক, আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরতে চায় তাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা যদি ভবিষ্যতে ফিরে আওয়ামী লীগ, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। এই শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশে আর আওয়ামী লীগ করতে পারবে না কেউ। আওয়ামী লীগ যদি পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের কিছু ব্যক্তির নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করতে চায়, তাহলে হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে আসতে পারে, কিন্তু বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আর যদি বাংলাদেশে আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরতে চায়, বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা গণ অভ্যুত্থান সংগঠিত হতে হবে। বাংলাদেশে গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে না সংগঠিত হইলে এই দেশের শেখ পরিবারের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা অত্যন্ত কঠিন। আমি আসলে মানে খুব সহজেই আওয়ামী লীগের ফিরে আসার কোনো ধরনের সুযোগ দেখি না। আওয়ামী লীগ এত সহজে আসলে ফিরে আসবে বলে আমার কাছে মনে হয় না। তবে জামাত এনসিপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, সেক্ষেত্রে তাদের মধ্যে ঢুকে হয়তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এককভাবে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নাই। কিন্তু আমি যা দেখছি, জামাতের এবং এনসিপির যে চক্রান্ত, তারা হয়তো সামনে আওয়ামী লীগকে বন্ধু হিসেবে বেছে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। এই জন্য সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে সেই অপশক্তিকে মোকাবেলা করার জন্য। যে আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন যে তিনি এই দেশে ফিরবেন এবং শাহজালাল বিমানবন্দর দিয়ে তিনি নামবেন, এবং তার এই বক্তব্যের পরে আমরা কিন্তু দেখেছি দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা জটিকা মিছিল দিয়েছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? শেখ হাসিনা যদি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে চায়, বিমানবন্দরে নামে, আমরা ফুলের তোরা হাতে তাকে রিসিভ করতে যাব, তাকে বরণ করে নেব। একজন সাহসী মানুষকে দেখার জন্য আমরা যাব, তাই না? এতটুকু সাহস যদি থাকতো,
তাহলে তো পালাইতো না, হেলিকপ্টারে করে পালাইতো না। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, সুতরাং সে বাংলাদেশে ফিরবে এটা পাগলে বিশ্বাস করে না। কিছু আওয়ামী পাগল থাকতে পারে বিশ্বাস করে, যারা আওয়ামী সুস্থ ধারার সুস্থ চিন্তার মানুষ, তারা ইতিমধ্যে ব্যবসা বাণিজ্যে মন দিয়েছে, স্বাভাবিক জীবন যাপন করছে। আমরা তাদের সাথে কোনো জুলুম করছি না। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসতো, যদি আওয়ামী লীগের উপর জুলুম করা হতো, তারা যদি আসলে ভিকটিম হতো। এই বাংলাদেশে আওয়ামী লীগ ভিকটিম না। আওয়ামী লীগের উপরে বিএনপি দমন করে নাই, আমরা দমন করি নাই। আওয়ামী লীগকে আমরা বলা যায় অনেকটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আওয়ামী লীগের উপর যদি ভবিষ্যতে জুলুম করা হয়, মানে যে আওয়ামী লীগ করেছে কিন্তু অপরাধ করে নাই, নির্বিচারে যদি তার উপর জুলুম করা হয়, এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে না। আমরা যদি জুলুম করছি না, আওয়ামী লীগ ফিরবে না। কমন হিসেবে মানে যে অপরাধ করেছে তার সাথে পাল্টা অপরাধ করলে তার ফিরে আসার সুযোগ হয়, এবং তার অপরাধটা এক ধরনের বলা যায় মৃদু হয়ে যায়, মলিন হয়ে যায়। কিন্তু অপরাধীর আমরা বিচার করব, এই জন্য অপরাধী বাংলাদেশে আর ভিকটিম হিসেবে ফিরে আসতে পারবে না। সুতরাং যারা আসলে ওই ধরনের কথাবার্তা বলে, হয়তো তারা একটু আওয়ামী প্রীতি থাকতেই পারে, কিন্তু আমার কথা যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচারটা হবে, এবং যারা অপরাধ করে নাই তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দিতে হবে। আমি জুলুম হতে পারবো না, আমি জুলুমবাজি পছন্দ করি না। আমি যে নিজেই আক্রান্ত হয়েছি, সেই নিজেই যদি আরেকজনকে আক্রান্ত করি, এটা নেই বিচার না। বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধকে ধারণ করে ইনসাফের রাজনীতি করতে চাই। বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার যে পরিকল্পনা, তার যে মিশন ভিশন, তার যে বাংলাদেশকে নিয়ে চিন্তা, তিনি যে আসলে একজন ভিশনারি লিডার, তার কর্মের মধ্য দিয়েই আমরা লক্ষ্য করছি। তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, এরকম বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ ভালো থাকে এবং এই যে নিত্য পণ্য যাতে ক্রয় সীমার মধ্যে থাকে, তিনি সাধারণ মানুষকে নিয়ে ভাবছেন। সুতরাং এই বাংলাদেশ কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নাই। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার হাতে বাংলাদেশ শতভাগ নিরাপদ। আমাদের সবার উচিত তাকে সহযোগিতা করা। আরেকটি বিষয়, অনেকে বলছেন যে বাংলাদেশকে বর্তমানে যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, অনেকে বলছেন যে বাংলাদেশকে ভারত নির্ভর যে কূটনীতি, সেখান থেকে বের হয়ে এসে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপির যে কূটনৈতিক পলিসি, সেটি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে আমরা শত্রুতা করতে চায় না। বিএনপি ভারতের সাথেও শত্রুতা চায় না, যুদ্ধ চায় না। বিএনপি ভারতের সাথে সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। বিএনপি ভারতের জনগোষ্ঠীর সাথে সম্পর্ক চায়। বিএনপি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অতীতেও করেছে, বর্তমানেও করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদেরকে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সেই সাহস তিনি আমাদেরকে দিয়ে গেছেন, উৎসাহ দিয়ে গেছেন। এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার বক্তব্যগুলো লক্ষ্য করবেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তার মানে কি? তার মানে জাতীয়তাবাদকে তিনি প্রকৃতপক্ষে ধারণ করেন। এই জন্যই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের দিল্লির সাথে সম্পর্ক থাকবে, আমাদের পিন্ডির সাথেও সম্পর্ক থাকবে, আমাদের চীনের সাথেও সম্পর্ক থাকবে, আমাদের আমেরিকার সাথেও সম্পর্ক থাকবে। আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই আমরা সম্পর্ক রাখতে চাই, সম্পর্কের উন্নয়ন করতে চাই। দিল্লির সাথে শুধুমাত্র সম্পর্ক, এটা বিএনপি এ ধরনের পলিসিতে কখনোই ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই যে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মালয়েশিয়া যাবেন, এরপরে চীনে যাবেন, এরপর হয়তো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যাবেন। অর্থাৎ সকল দেশের সাথেই বিএনপির সম্পর্ক আছে এবং ইনশাল্লাহ থাকবে। দেখেন, বিশেষ করে সীমান্তে যে পুশিন করা হচ্ছে, এবং আমি লক্ষ্য করছি যে কোথাও কোথাও সীমান্তে হত্যাও করা হচ্ছে, এইটা মূলত বাংলাদেশকে আনস্টেবল করার জন্য একটি চক্রান্ত। এই চক্রান্তের সাথে অনেকে আমার কাছে মনে হচ্ছে জড়িত। বিএনপি সরকার যেহেতু আধিপত্যবাদ বিরোধী সরকার, সুতরাং এই সরকারকে সফল হতে দেওয়া যাবে না, এরকম আন্তর্জাতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে। জনগণ বিএনপির সাথে আছে, যে কারণে আমাদের বিজিবি যেভাবে সাহস পাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এই সাহসটা পায় নাই, আওয়ামী লীগের সময় তো পায় নাই। তার মানে কি? বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিজিবি সাহস পায় চোখে চোখ রেখে কথা বলার। বলে নাই, তোমরা গুলি করবা, আমরা কি চুরি করে বসে থাকবো? আমরাও পাল্টা গুলি চালাবো। আমাদের বিজিবি এই কথা বলেছে। এই সাহসটা কিভাবে পেয়েছে? বিএনপি সরকার ক্ষমতায়, বিজিবি সাহস পায়, বিএনপি ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ আসলে আমাদের বিজেপি তারা সাহস হারায়, কারণ এই বুঝি চাকরি চলে যায় এইভাবে কথা বললে। তো বুঝতে হবে, এটা জাতীয়তাবাদের রাজনীতি, এটা সবার আগে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে বিএনপি চিন্তা করে। সুতরাং এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ কোনো বহিঃশক্তির ইনশাল্লাহ হবে না।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখেছি যে আপনার রাজনীতি নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় নির্যাতনের শিকার হয়েছেন, এছাড়াও জেলে গিয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো আগামী 5 বছর আপনার রাজনীতিটা আসলে কি রকম হবে? বিএনপিতেই থাকবেন নাকি অন্য কোনো দলে যাবেন নাকি আবার গণ অধিকার পরিষদের দায়িত্ব নেবেন, সেটা যদি একটু বলতেন। আমি একজন রাজনৈতিক কর্মী যিনি প্রকৃতপক্ষে দেশের স্বার্থে রাজনীতি করেন, সেই রাজনৈতিক কর্মীর কোনো পতন হয় না। সুতরাং আমার রাজনৈতিক পতনের কিছু নাই, বরং ব্যক্তি রাশেদ খান এই নামে মানুষ আমাকে চিনে। আমার রাজনৈতিক উত্থানই হচ্ছে, কোনো পতন আমি দেখি না। হ্যাঁ, নির্বাচনের বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে আপনি তো নির্বাচনে হেরে গিয়েছেন। দেখেন, নির্বাচনের মধ্য দিয়ে তো শেখ হাসিনার পতন হয়নি, হয়েছে একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এবং যে আন্দোলন সংগ্রাম আমাদের হাতে তৈরি, নুরুল হক নূর, আমি, আমাদের সহযোদ্ধারা যে আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি করেছি, নেতৃত্ব দিয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু হাসিনার কাছে মাথা নত করি নাই। 24 সালে যে সময় কোটা ফিরে আসে, সেই সময় রাজনৈতিক সমন্বয় এবং ওই সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করেছি। এবং বড় দল হিসেবে গণ অধিকার পরিষদ, সেই সময় বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে। এটা বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান জানেন, এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জানেন, আমাদের ভূমিকা সম্পর্কে তারা জানেন। তো আমি একটা বাস্তবতার কারণে বিএনপিতে আমি ভোট করেছি, এবং যেহেতু ভোট করেছি, বিএনপিতে জয়েন করেছি, আবার যদি দলে ব্যাক করি গণ অধিকার পরিষদে, এটা নিয়ে নানান জন নানান মন্তব্য করবে। অনেকে দেখেন না যে যুক্তিতে, তথ্যে, বিশ্লেষণ যে সময় রাশেদ খানের সাথে পারে না, সেই সময় তাদের মুখে একটাই কথা, রাশেদ খান নব্য বিএনপি। তো আমি ওই সুযোগটা আসলে তাদেরকে আর দিতে চাই না। যেহেতু গণ অধিকার পরিষদ এবং বিএনপির আদর্শিক মিল আছে, সুতরাং বিএনপির সাথে রাজনীতি করলে আমি আদর্শচ্যুত হয়ে যাব, সেই সুযোগ নাই। বিএনপি বাংলাদেশে আদর্শের রাজনীতি করে, বিএনপি বাংলাদেশে দেশপ্রেম, দেশত্ববোধের রাজনীতি করে, জাতীয়তাবাদের রাজনীতি করে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত হাসান আল মামুন সহ যারা শীর্ষ নেতৃবৃন্দ, এবং গণ অধিকার পরিষদের সারা দেশের যারা কর্মী আছে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ, যেহেতু এই সংগঠনগুলো বলা যায় যারা সৃষ্টি করেছে, তাদের অন্যতম একজন আমি। আমার সাথে সবার হৃদয়ের সম্পর্ক আছে। গণ অধিকার পরিষদের সাথে আমার সম্পর্কের কোনো টানা পড়েন, বরং নুরুল হক নূর সহ আমি এখনো পর্যন্ত এক মঞ্চে বসে বক্তব্য দিচ্ছি, কথা বলছি, কথা শুনছি, প্রায় দেখা হচ্ছে। আমার রাজনৈতিক সার্কেল বলতে তো নুরুল হক নূর, হাসান আল মামুন সহ গণ অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ, তাই না? তো তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। এবং নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আমি বিএনপি করছি, জাতীয়তাবাদের রাজনীতি করছি, গণ অধিকার পরিষদও জাতীয়তাবাদের রাজনীতি করে। সুতরাং এক্ষেত্রে আদর্শের কোনো টানাপোড়েন নাই, আমাদের ভিতরে সম্পর্ক রয়েছে। আমি যেখানেই থাকি, আমি দেশের স্বার্থে আমি রাজনীতি করব। এবং গণ অধিকার পরিষদ যেহেতু যারা উদ্যোক্তা ছিল, তাদের একজন আমি ছিলাম। এই দলের প্রতি আমার ভালোবাসা সবসময়, আশীর্বাদ ইনশাল্লাহ থাকবে। এই দলের কর্মীদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং মায়া রয়েছে, এবং তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, সামাজিক ব্যক্তিগত সম্পর্ক ইনশাল্লাহ সবসময় থাকবে। এবং আমি বিএনপি করছি, ইনশাল্লাহ আমি দৃঢ় আশা রাখি আমি বিএনপিতে ভালো করতে পারবো, কারণ আমি আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমি বাংলাদেশে লড়াই করে এসেছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়ে আমি বলা যায় অসংখ্যবার হামলা মামলা শিকার হয়ে এই পর্যন্ত আমি এসেছি। রাশেদ খান নামে মানুষ আমাকে চিনে। এখন হয়তো আপনি আমাকে যেটা শুরুতে বললেন যে আপনার কি রাজনৈতিক পরিচয় দেব, আমি রাশেদ খান, এটাই আমার সব থেকে বড় পরিচয়। এবং এই দেশের আন্দোলন সংগ্রামে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা রাখতে পেরেছি, এইটাই আমার কাছে গর্বের বিষয়। সবসময় পদ পদবি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। অনেকের অনেক বড় বড় পদ আছে, কিন্তু বড় বড় ভূমিকা রাখতে পারছে না। ছাত্র দল কিংবা ছাত্র অধিকার পরিষদের একজন ক্ষুদ্র কর্মী গণঅভ্যুত্থানের সময় এমন ভূমিকা রেখেছে, যে ভূমিকা বড় নেতাও রাখতে পারে নাই। একজন রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে, ওই শহীদের থেকে বড় নেতা আর কি হইতে পারে? আমার দুর্ভাগ্য যে আমি তাদের মতন সেই মর্যাদা আমি পাইনি। যারা এই যে আমাদের রাজনৈতিক কর্মীরা শহীদ হয়েছে, এদের থেকে বড় নেতা আর কে হইতে পারে বলেন? তা আমরা তো এত বড় নেতা না, শহীদদের থেকে বড় নেতা তো আর রাশেদ খান না। সুতরাং সবসময় পদ গুরুত্বপূর্ণ, বা পদ আপনাকে বিশাল কিছু করে দেয় এরকম না, বরং আপনি যদি লেগে থাকেন, তাহলে এই প্রসেসটা একসময় আপনাকে পাহাড়ের সেই চূড়ান্ত পজিশনে নিয়ে যাবে, পাহাড়ের সেই যেখানে আমি যেতে চাই সেখানে ইনশাল্লাহ নিয়ে যাবে। অপেক্ষা করতে হবে। রাজনীতিতে আসলে হতাশ হওয়ার কিছু নাই, আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমি সংগ্রামগুলো অভ্যস্ত, যেহেতু সংগ্রামের মধ্য দিয়ে আমার জন্ম, সুতরাং এখন রাজনৈতিক ভাবে সংগ্রাম করতে হবে, প্রসেসটা চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে রহমত আসবে। আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ একসময় না একসময় আমাকে একটা জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ।